ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি পড়ানো কমপ্লিট করে দিয়েছি। তোমাদের আমি রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদানের 3, 4 এবং 8 মার্কস কমপ্লিট করে দিয়েছি। সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন, এখান থেকে তোমাদের 3 আর 4 মার্কসের আসবে, 8 মার্কস আসবে না, সেই হিসাবেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার দিগন্তের প্রসার, সেখান থেকে আমি 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, পঞ্চদশ শতক থেকে ইউরোপে শিল্প প্রযুক্তিতে কী ধরনের অগ্রগতি ঘটেছিল? পঞ্চদশ শতক থেকে ইউরোপে আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা শুরু হলে শিল্পের বিভিন্ন শাখায় এবং শিল্প প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল। বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন, বিজ্ঞানের অগ্রগতির ফলে শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন ঘটে। জনচক্র, বায়ুকল প্রভৃতি প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। শ্রম বিভাজন, নতুন যান্ত্রিক কৌশলগুলি দক্ষতার সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিল্প শ্রমিকদের শিল্প উৎপাদনের বিশেষ বিশেষ কাজে সুদক্ষ হবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। পাশাপাশি উৎপাদন বৃদ্ধিরও প্রয়োজন দেখা দেয়। এই জন্য এই সময় শিল্প উৎপাদনে শ্রম বিভাজন রীতির পরিবর্তন ঘটে। ধাতুর ব্যবহার, এর আগে গলিত লোহা থেকে পিগ আয়রন পাওয়া যেত, যাকে শোধন করা বেশ শক্ত কাজ ছিল। কিন্তু ষোড়শ শতকের শেষের দিকে ছোট ছোট লোহাশালের পরিবর্তে চালু হলো ব্লাস্ট ফার্নেস। ফলে সহজে প্রাপ্ত গলিত বিশুদ্ধ লোহা দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি নির্মাণ করা সম্ভব হলো। খনিজ আকারে লভ্যতা বৃদ্ধি, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন স্থানে বিভিন্ন ধাতুর আকরের সন্ধান পাওয়া যায়। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই আকর থেকে ধাতু নিষ্কাশনের ফলে ধাতু উৎপাদন বৃদ্ধি পায়। জাহাজ নির্মাণ শিল্পে অগ্রগতি, ধাতু শিল্পের অগ্রগতি ও প্রযুক্তির উন্নতির ফলে এই সময় জাহাজ নির্মাণ শিল্পেরও যথেষ্ট অগ্রগতি ঘটে। নবনির্মিত জাহাজগুলি পণ্য পরিবহন করে যেমন বাণিজ্যের প্রসার ঘটায়, তেমনি অস্ত্রবাহী জাহাজগুলি যুদ্ধের কাজে ব্যবহৃত হতে থাকে। ভৌগোলিক অভিযানের দ্বারা বিভিন্ন নতুন ভূখণ্ডের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পায়, সেই কারণে জাহাজ নির্মাণ শিল্পে জোয়ার আসে। উপসংহার, পঞ্চদশ শতকের পরবর্তীকালে ইউরোপে কৃষি ও শিল্প প্রযুক্তির অগ্রগতির মূলত বিজ্ঞানের সামগ্রিক অগ্রগতির ফলে সম্ভব হয়েছিল। তবে শিল্পের অগ্রগতির জন্য উদ্বৃত্ত কৃষিপণ্যের যথেষ্ট ভূমিকা ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। নেক্সট কোশ্চেন, ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের বিভিন্ন দেশের বাণিজ্যিক অগ্রগতির পরিচয় দাও। পঞ্চদশ শতক থেকে ইউরোপে স্পেন, পর্তুগাল ও অন্যান্য কয়েকটি দেশ সামুদ্রিক অভিযানের দ্বারা বিভিন্ন নতুন ভূখণ্ড আবিষ্কার করে। এর ফলে ইউরোপের দেশগুলি প্রভূত বাণিজ্যিক অগ্রগতি ঘটে, যা বাণিজ্য বিপ্লব নামে পরিচিত। প্রথম পয়েন্ট, ইংল্যান্ড। ইউরোপীয় দেশগুলির মধ্যে ইংল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল। ষোড়শ শতকে ইংল্যান্ডের বাণিজ্য, যা ছিল অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়, প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। 1774 খ্রিস্টাব্দে নাগাদ ইংল্যান্ডের পণ্যবাহী জাহাজের সংখ্যা ছিল 8100টি। এগুলিতে মোট 6 লক্ষ পণ্য পরিবহনের ক্ষমতা ছিল। বণিকরা বাণিজ্য থেকে মুনাফা অর্জন করে তা আবার বাণিজ্য বিনিয়োগ করা ইংল্যান্ডের বাণিজ্য দ্রুত ফুলে ফেঁপে ওঠে। নেক্সট পয়েন্ট, ফ্রান্স। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের বাণিজ্য চলত। ইউরোপের মধ্যে ফ্রান্সে সর্বপ্রথম ব্যাংক স্থাপিত হলে বাণিজ্য আরও গতি আসে। 1789 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সের মোট রপ্তানি বাণিজ্যের মূল্যের পরিমাণ দাঁড়ায় 50 কোটি লিভার। ইটালি বণিকরা বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। ইটালির ভেনিস, জেনোয়া প্রভৃতি স্থানগুলি বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল।
রোম, নেপলস, মিলান, ফ্লোরেন্স প্রভৃতি শহরে বাণিজ্যিক ব্যাংক গড়ে উঠেছিল। অন্যান্য দেশ এছাড়া স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, হল্যান্ড, হাঙ্গেরি প্রভৃতি দেশগুলো বাণিজ্য যথেষ্ট অগ্রগতি ঘটায়। স্পেন সোনা ও রূপো আমদানি করে, হাঙ্গেরি তামা এবং হল্যান্ড মাছ ও ফল রপ্তানি করে বাণিজ্যের প্রসার ঘটায়। উপসংহার: বাণিজ্য বিপ্লবের অন্যান্য কয়েকটি ভিত্তি ছিল অর্থনৈতিক মুদ্রায়ন, মুদ্রাস্ফীতি, জয়েন্ট স্টক কোম্পানি ও বীমা কোম্পানির প্রতিষ্ঠা। এই সময় বিনিময় পদ্ধতির পরিবর্তে মুদ্রার মাধ্যমে বাণিজ্যিক লেনদেন শুরু হয়। আমদানির পরিমাণ বাড়ায়, সোনা ও রূপোর মুদ্রা সস্তা হলে মুদ্রাস্ফীতি ঘটে। দূর দূরান্তে বাণিজ্য প্রচুর মূলধনের প্রয়োজন দেখা দেওয়ার জয়েন্ট স্টক কোম্পানি গড়ে ওঠে, আর বাণিজ্য ঝুঁকি কমানোর জন্য বীমা প্রথা চালু হয়। সর্বোপরি বৃহত্তর বাজারে প্রয়োজনের ইউরোপীয় দেশগুলি এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলে। বাণিজ্যিক ক্ষেত্রে এই সমস্ত ইতিবাচক দিকগুলি বাণিজ্য বিপ্লবকে ত্বরান্বিত করে। নেক্সট কোশ্চেন: মুদ্রণ শিল্পে আরবদের অবদান উল্লেখ করো। পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ শিল্পে যে ব্যাপক পরিবর্তন ও অগ্রগতি দেখা দিয়েছিল তা মুদ্রণ বিপ্লব নামে পরিচিত। সর্বপ্রথম চীনে মুদ্রণ পদ্ধতির আবিষ্কার হলে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি তৈরি এবং আধুনিক মুদ্রণ শিল্পে বিকাশে আরবদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মুদ্রণ শিল্প আরবদের অবদান সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট: চীনে কাগজের উদ্ভাবন। ছাপাখানা কাগজের বই মুদ্রণ শুরু হওয়ার আগে পার্চমেন্ট নামে পশুর পাতলা চামড়া হাতে লেখা বই তৈরি হতো। এর দাম অন্তত বেশি হতো, কিন্তু চীনারা খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মধ্যে ছেঁড়া কাপড় ও উদ্ভিদ তন্তুর সংমিশ্রণে সস্তা কাগজের উদ্ভাবন করে। নেক্সট পয়েন্ট: আরবের কাগজের প্রচলন। 751 খ্রিস্টাব্দে তালানের যুদ্ধে আরবদের হাতে পরাজিত চীনের বেশ কিছু সুদক্ষ কাগজ প্রস্তুতকারক বন্দী হয়। এদের কাছ থেকে আরবরা কাগজ তৈরির কৌশল লিখে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয়। তবে আরবরা কাগজ তৈরির কৌশলকে আরও উন্নত রূপ দেয়। অষ্টম শতকে বাগদাদে কাগজ উৎপাদন শিল্প ব্যাপক আকার ধারণ করে এবং নবম শতকের মধ্যে সেখানে কাগজের ব্যাপক প্রচলন ঘটে। বই বাঁধাই। আরবে কাগজের ব্যাপক প্রচলনের পর সেখানে কাগজের বই প্রস্তুত এবং বইয়ের বাঁধাইয়ের প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। বই সযত্নে রাখার উদ্দেশ্যে তাতে আবরণ দেওয়ার ব্যবস্থাও করা হয়। দ্বাদশ শতকে মরক্কোর মারাকেচ শহরে একটি গোটা রাস্তায় বইয়ের দোকানের সারি হিসাবে চিহ্নিত হয়েছিল। সেখানে 100টির বেশি বইয়ের দোকান ছিল। ইউরোপে কাগজের প্রচলন। আরবে কাগজের বহুল প্রচলন হওয়ার পরবর্তীকালে আরব থেকে কাগজ তৈরির কৌশল ইউরোপে পৌঁছে যায়। আরবরা খ্রিস্টীয় দ্বাদশ শতকের মধ্যে কাগজ তৈরির পদ্ধতি স্পেন তথা পশ্চিম ইউরোপে পৌঁছে দেয়। ফলে ইউরোপে ছাপার কাজে বহুল পরিমাণে কাগজের ব্যবহার শুরু হয়। আরবের বণিকদের মাধ্যমে ত্রয়োদশ শতকে ভারতেও কাগজ তৈরির কৌশল প্রবেশ করে। উপসংহার: চীন দেশে কাগজের সঙ্গে মুদ্রণ শিল্পের প্রয়োজনীয় প্রযুক্তিরও বিকাশ ঘটেছিল। চীনের সেই প্রযুক্তি আরবরা নিজেদের ব্যবহার করেছিল এবং ইউরোপে পৌঁছে দিয়েছিল। পরবর্তীকালে যথাসময় গুটেনবার্গ ও অন্যান্যদের হাতে পড়ে এই প্রযুক্তি আরও উন্নত রূপ ধারণ করে মুদ্রণ শিল্পে বিপ্লব ঘটায়। নেক্সট কোশ্চেন: মুদ্রণ বিপ্লব সম্বন্ধে টিকা লেখো। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির সূত্র ধরে খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ শিল্পে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল, যা মুদ্রণ বিপ্লব নামে পরিচিত। বিংশ শতকের প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ঘটনাকে দ্য পার্মানেন্ট রেনেসাঁস বলে অভিহিত করেছেন। কাগজের প্রচলন। চীন দেশে কাগজ তৈরির কৌশল আবিষ্কৃত হলে পরবর্তীকালে এই কৌশল আরবদের মাধ্যমে ইউরোপে পৌঁছায়। খ্রিস্টীয় চতুর্দশ শতকে ইউরোপে কাগজের বহুল প্রচলন ঘটলে বইয়ের উৎপাদন ব্যয় অনেকাংশ হ্রাস পায়। ফলে সাধারণ মানুষের হাতে সস্তায় বই পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং বইয়ের দাম সস্তা হওয়ায় বই কেনার আগ্রহ বাড়ে।
মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। জোহানেস গুটেনবার্গ মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করলে মুদ্রণ শিল্পে আমূল পরিবর্তন ঘটে। তিনি 1454 খ্রিস্টাব্দে জার্মানির মেহেনেস শহরে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। ফলে আগেকার হাতের লেখা পুঁতির দিন ক্রমশ শেষ হতে থাকে এবং যন্ত্রে মুদ্রিত সুন্দর বইপত্র মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। মুদ্রণ বিপ্লব। মেহেনেস শহরে মুদ্রণ যন্ত্র চালু হবার পর ইউরোপের সর্বত্রই দ্রুত মুদ্রণ যন্ত্রের প্রসার ঘটতে থাকে। পঞ্চদশ শতক শেষ হবার আগে ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর মুদ্রণ যন্ত্র স্থাপিত হয়। অল্প সময় প্রচুর বইয়ের মুদ্রণ খরচ অনেক কমে যায় এবং স্বাভাবিকভাবে বইয়ের মূল্য সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে এসে যায়। ইউরোপে জ্ঞান বিজ্ঞানের প্রসারে মুদ্রণ বিপ্লবের কী ভূমিকা ছিল? পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার নবজাগরণের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা ছিল। জোহানেস গুটেনবার্গ মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেন এবং সর্বপ্রথম 1454 খ্রিস্টাব্দে জার্মানির মেহেনাস শহরে মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। ইউরোপে মুদ্রণ যন্ত্রের প্রসার জ্ঞান বিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন মুদ্রণ যন্ত্রের প্রসার। পরবর্তীকালে অর্ধ শতকের মধ্যে ইউরোপের সর্বত্রই প্রচুর মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফলে পূর্বতন হাতের লেখা পুঁতির দিন শেষ হতে থাকে এবং যন্ত্রের সাহায্যে অল্প সময় প্রচুর বই ছাপা হয়ে বাজারে আসতে থাকে। বই প্রকাশ। যন্ত্রের মাধ্যমে বই প্রকাশ হতে শুরু করলে নতুন বই ব্যবসা গড়ে ওঠে। এই ব্যবসার সঙ্গে যুক্ত লাইব্রেরি ও পুস্তক বিক্রেতারা প্রতিযোগিতার মাধ্যমে বইয়ের মনোন্নয়নের আপ্রাণ চেষ্টা চালায়। পরিমার্জিত, পরিবর্ধিত ও সংশোধিত বইপত্র প্রকাশিত হতে থাকে যা জ্ঞানার্জনকে সমৃদ্ধ করে। অনুবাদ। মুদ্রণ যন্ত্রের প্রসারের পর বিভিন্ন ভাষায় অনুবাদ গ্রন্থ প্রকাশিত হতে থাকে। ফলে বিভিন্ন দেশের মানুষ নিজেদের মাতৃভাষায় বহু জ্ঞানগর্ভ বইপত্র পড়ার সুযোগ পায়। প্রাচীন জ্ঞানের প্রত্যাবর্তন। মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হলে ধ্রুপদী যুগের বিভিন্ন মূল্যবান বইপত্র নতুন করে ছাপা হয়ে পাঠকদের হাতে আসতে থাকে। মুদ্রণ যন্ত্রের দৌলতে অ্যারিস্টটল, প্লেটো, টলেমি প্রমুখের রচনা ইউরোপের মানুষ নতুন করে পড়ার সুযোগ পায়। জ্ঞানের বিস্ফোরণ। মুদ্রণ যন্ত্রের মাধ্যমে মুদ্রিত সস্তা প্রচুর সংখ্যক বই সাধারণ মানুষের হাতে পৌঁছালে ইউরোপে জ্ঞানের বিস্ফোরণ ঘটে। বইয়ের মাধ্যমে বিভিন্ন শাখার জ্ঞান মানুষের নাগালে আসে। নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, মতবাদ ও ভৌগোলিক অভিযানগুলি কাহিনী বইয়ের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে। উপসংহার। পূর্বে যে জ্ঞানচর্চা মুষ্টিমেয় মানুষের কুক্ষিগত ছিল তা মুদ্রণ বিপ্লবের ফলে মুক্তি পায়। মুদ্রণ বিপ্লবের ফলে ইউরোপের সাধারণ মানুষের জন্য জ্ঞান বিজ্ঞানের দরজা খুলে যায়। এর ফলে ইউরোপে পঞ্চদশ শতকের নবজাগরণ সার্থকতা পায়। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে তোমরা দিগন্তের প্রসাদ থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে 4 মার্কস তারপরে 8 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।